Hello everyone, Assalamu alaikum. This is me Trisha Hosan. Welcome back to my channel. আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে সাথেই থাকবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন আমি এরপরে যে কোনো পর্ব ছাড়ার সাথে সাথে আপনারা তার লিংক নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো কাল আমি এই আমৃত ভালোবাসি তোকে গল্পটার ফার্স্ট পর্ব পড়েছি, যেটার সেকেন্ড পার্ট আমি আজ পড়ব। তো বেশি কথা না বাড়াই, মূল টপিকে চলে যাই। তো লেটস গো। চিরসবুজে বৃষ্টিত গ্রামের মাঝ বরাবর বিশালাকৃতির এক হাফ বিল্ডিং বাড়ি। নব্য টিনের চাল আর রঙিন দেওয়ালের চাকচিক্য দেখেই বাড়ির নতুনত্ব বোঝা যাচ্ছে। বাড়ির সামনে উঠানের এক পাশে বিস্তীর্ণ পরিসরে রান্নার আয়োজন চলছে। আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীদের সমাগম দেখে বিয়ে বাড়ির থেকে কম কিছু মনে হচ্ছে না। উঠান পেরিয়ে বিস্তৃত মাঠের অবস্থান। উঠানের থেকে শেষ প্রান্তের মেহগনি গাছের নিচে দাঁড়িয়ে আছেন খান বাড়ির কর্তা আলী আহমদ খান। আচ্ছা, পরনে শুভ্র রঙের পাঞ্জাবি, মাথায় সফেদ টুপি। এইমাত্র বাবা মায়ের কবর জিয়ারত করে এসেছেন। নারীর টানে অতীতের কলহ ভুলে প্রায় ৩০ বছর পর সপরিবারে গ্রামে এসেছেন তিনি। মা বাবার কবর জিয়ারত করতে অসংখ্যবার কবরস্থানে এসেছেন ঠিকই, কিন্তু কখনো বাড়ি পর্যন্ত আসেননি। বছর ৩ আগে দেখা এক দুঃস্বপ্নে পাষাণ মূর্তির ন্যায় মানবের মন বিগলিত হয়েছিল। আচমকা গ্রামের বাড়ি করার সিদ্ধান্ত নেন। বছর ২-১-এর মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সফলও হয়েছেন। গতকাল বিকেলে গ্রামে এসে আত্মীয় স্বজন প্রতিবেশীদের বাড়িতে গিয়ে সবার সাথে দেখা করে দাওয়াত দিয়ে এসেছেন। শহরের ঝঞ্ঝাটময় প্রাত্যহিক জীবন ভুলে কিছুদিনের জন্য হলেও সন্তানরা যেন আনন্দময় জীবন উপভোগ করতে পারে, তার জন্যই তার এই অতিশয় আয়োজন। আলী আহমদ খান দুর্বোধ্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছেন। মোজাম্মেল খান অধীর পায়ে এগিয়ে এসে ভাইজানের পাশে দাঁড়িয়ে স্ফুট কণ্ঠে শুধালেন, কি ভাবছো ভাইজান? আলী আহমদ খান চোখ নামিয়ে ভাইয়ের দিকে তাকালেন। মলিন হেসে বললেন, সুখ দুঃখে কাটানো দিনগুলোর কথা মনে পড়ছে। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ, তোমার কি মাহমুদার কথা মনে পড়ছে না? আলী আহমদ খান পরিস্ফুট চোখে ভাইয়ের দিকে তাকালেন, তবে কিছুই বললেন না। মোজাম্মেল খান সহসা দৃষ্টি মাটিতে নামিয়ে নিয়েছেন। সন্তর্পণে নিঃশ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলতে শুরু করলেন, গতকাল বাড়িতে আসার পর থেকে কেন জানি মাহমুদার কথা খুব মনে পড়ছে। এই বাড়িতে মাহমুদার ছোটবেলার সব স্মৃতি জড়িয়ে আছে, চাইলেও মন থেকে ভুলতে পারছি না। তোমার কি কিছুই মনে পড়ছে না ভাইজান? আলী আহমদ খান কিছু বলার আগেই পেছন থেকে ছোট ভাই ইকবাল খান ডাকলেন, ভাইজান, রান্না প্রায় শেষ পর্যায়ে, তোমাদের ডাকছেন, আসছি। আলী আহমদ খান ১ সেকেন্ড দেরি না করে বাড়ির দিকে পা বাড়ালেন। মোজাম্মেল খান বুকে চাপা কষ্ট ছেড়ে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তানভীর কোথায়? এখানেই তো ছিল, হয়তো কোথাও গিয়েছে। অপরিচিত জায়গায় এত ঘোরাঘুরি করার কি প্রয়োজন? ভাইয়া, তুমি রাগ করছো কেন? আমি রাগ করছি না, তবে ভয় হচ্ছে। কিসের ভয়? খালের ওই পারের মানুষগুলো কেমন, তুই কি জানিস না? গতকাল রাতে আমি আর ভাইজান বাড়ি গিয়ে দেখা করে এসেছি। কথাবার্তা স্বাভাবিকভাবে বললেও তাদের আচরণ ছিল অস্বাভাবিক। আমাদের দাওয়াত আদৌ গ্রহণ করবে কি না কে জানে। কার মনে কি চলে বলা তো যায় না। আমি তাদের বিষয়ে তানভীরকে কিছু বলেছি। তানভীর বলেছে ওই দিকে যাবে না, তুমি চিন্তা করো না। মোজাম্মেল খান স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আবারও প্রশ্ন করলেন, আবিরের সঙ্গে কথা হয়েছে?
হ্যাঁ, কিছুক্ষণ আগেই কথা বললাম। আমরা সবাই গ্রামে এসেছি শুনে ভীষণ মন খারাপ করছিল। মোজাম্মেল খান মুচকি হেসে বললেন, মন খারাপ করাটা স্বাভাবিক। গ্রামে বাড়ি করার পরিকল্পনাটা ভাইজানের মাথায় যে আবিরই ঢুকিয়েছে। কি বলছো, সত্যি? হ্যাঁ, আবির থাকলে গোটা বাড়ি আজ পরিপূর্ণ হতো। ঠিক বলেছো ভাইয়া, এখন চলো। বাড়ির কাছে পুরনো প্রাইমারি স্কুল তালাবদ্ধ রুমের সামনে উন্মুক্ত বারান্দায় মাহমুদা অন্যমনস্কভাবে বসে আছেন। পেছন থেকে উৎফুল্ল এক পুরুষালী কণ্ঠে ডাকল, ফুপ্পি। মাহমুদা আকস্মাৎ ঘাড় ঘুরালেন। লম্বা সুঠাম দেহের অধিকারী উজ্জ্বল বর্ণের এক যুবক দাঁড়ানো, গাল ভর্তি দাড়ি, অধর জুড়ে লেপ্টে আছে পুলকিত হাসি। মাহমুদা বসা থেকে উঠে দাঁড়িয়ে দ্রুত এগিয়ে গেলেন, যুবকের গালে হাত বুলিয়ে মোলায়েম কণ্ঠে ডাকলেন, তানভীর। তানভীর সালাম দিয়ে শান্ত গলায় জানতে চাইলেন, কখন এসেছ? সালামের উত্তর দিয়ে মাহমুদা জানালেন, এই তো কিছুক্ষণ। কল দাওনি কেন? জানলে আমি আগে চলে আসতে পারতাম। তোর ফুপাজি না জানালে আমি জানাতামই না তোকে একাই চলে যেতাম। তানভীর মৃদু স্বরে প্রশ্ন করল, আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। ভাইজান, ভাইয়া কি করছে? এখন বাড়িতে যাওয়া কি ঠিক হবে? সকাল থেকে বড় আব্বুরা সবাই ব্যস্ত। এতক্ষণে বোধহয় খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে। তুমি চিন্তা করো না, চলো। মাহমুদা কোমল কণ্ঠে জানতে চাইলেন, মাহাদিবা কোথায়? বাড়িতেই আছে, গেলেই দেখতে পারবে। তানভীর আর কিছু বলল না। গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মাহমুদা খান নাক পর্যন্ত ঘোমটা টেনে তানভীরকে অনুসরণ করছেন। মোজাম্মেল খানের একমাত্র ছেলে তানভীর, সম্পর্কে মাহমুদা খানের আপন ভাইপো। ভালোবেসে বিয়ে করার অপরাধে ভাইদের কাছে যিনি মৃতপ্রায়। মাস 3 আগে অনাকাঙ্ক্ষিতভাবে তানভীরের সাথে পরিচয় হয়েছিল মাহমুদা খানের। খান বাড়ির নিয়মনীতি, বড় আব্বুর রাগ জেদের ঊর্ধ্বে ছিল রক্তের সম্পর্ক। জন্মের পর এতগুলো বছর ফুপ্পিকে না দেখা সত্ত্বেও অস্বীকার করতে পারেননি। বাড়ির মানুষের অন্তরালেও ফুপ্পির সাথে অবাধে যোগাযোগ রেখেছে। বাসার মানুষদের হঠাৎ গ্রামে আসা বড় আব্বুর বিশাল আয়োজনের ব্যাপারে জানিয়েছিল ফুপ্পিকে। বাঁ পাঁজরে তীব্র ব্যথা আড়াল করতে একটুখানি সুখের খুঁজে তাই ভাবিদের চোখের দেখা দেখতে এসেছেন তিনি। বাড়ির কাছাকাছি আসতেই বিড়বিড় করে কিছু বলে তানভীর দ্রুত চলে গেল। তানভীরকে বাড়িতে ঢুকতে দেখে আলী আহমদ খান উঁচু গলায় ডাকলেন, তানভীর। জি বড় আব্বু, কোথায় গিয়েছিলে? এই তো সামনে। মেহমানদারি করতে পারবে? জি পারবো। ঠিক আছে, যাও। তানভীর মাথা নিচু করে রয়ে শয়ে নিঃশ্বাস ছাড়ল। দাঁত দিয়ে জিভ কেটে ব্যস্ত পায়ে সরে গেল। সময় নিলেই বড় আব্বুর নিকট ধরা পড়ার প্রবল সম্ভাবনা আছে। তানভীর মনে মনে বিড়বিড় করতে করতে হাঁটছে আর বারবার ঘাড় ফিরিয়ে ফুপ্পিকে দেখার চেষ্টা করছে। আচমকা সিঁড়িতে হোঁচট খেয়ে পড়তে নিল। আকস্মাৎ নরম দুহাত আঁকড়ে ধরল তানভীরকে। অপ্রত্যাশিত ঘটনা এড়াতে নিজেকে সামলে চোখ তুলে তাকালো। নীল আকাশের শুভ্র মেঘের মতোই সফেদ রঙের জামা পরে কাজল টানা চোখে দাঁড়িয়ে আছে মেঘ। ও আকাশের বুকে উড়ন্ত মেঘ নয়, তানভীরের একমাত্র বোন মাহাদিবা খান, মেঘ। তানভীরের দুর্গতি দেখে মেঘ কপাল কুঁচকে নিরস কণ্ঠে শুধালো, ভাইয়া তুমি কি চোখে দেখো না? তানভীর শান্ত কণ্ঠে বলল, খেয়াল করিনি। মস্ত বড় সিঁড়িগুলো খেয়াল করনি? মন কোথায় তোমার? তানভীর শঙ্কিত নেত্রে ফুপ্পিকে খুঁজছে। মেঘের অহেতুক প্রশ্ন শুনে বিরক্ত নিয়ে তাকালো, কিন্তু একমাত্র বোনের মায়াভরা চোখ আর মোহময় আনন দেখে মুহূর্তেই চেহারার বিরক্তিভাব সরে গেল। তানভীরের চোখে অজান্তেই হাসি ফুটল। মেঘ কৌতূহলী হয়ে জানতে চাইল, হাসছো কেন? তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে প্রশ্ন করল, এখন কি হাসাও যাবে না?
মেঘ ভেংচি কেটে আদরণীয় কণ্ঠে বলল, হাসো, মন খুলে হাসো, আমি গেলাম। মেঘ চঞ্চল পায়ে উঠানের দিকে ছুটল। তানভীর মৃদু স্বরে ডাকল, বুনু। মেঘ সহসা থমকে দাঁড়ালো, আর চোখে তাকিয়ে আলগোছে ভ্রু নাচালো। তানভীর নিবিড় কণ্ঠে প্রশ্ন করল, খেয়েছিস? হ্যাঁ। কোথায় যাচ্ছিস? মিম আর আদি ওইদিকে আছে, ওদের কাছেই যাচ্ছি। ঠিক আছে যা, কিন্তু বেশি দূর যাবি না। আচ্ছা। মেঘ দ্রুত পায়ে চলে গেল। তানভীর সতর্কতার সহিত চারিদিকে নজর বোলালো। শঙ্কা লুকিয়ে ভারী নিঃশ্বাস ছাড়ল। ঠোঁটে ঝলমলে হাসি টেনে অকুতোভয় ভঙ্গিতে পা বাড়ালো। চেনা অচেনা আত্মীয়দের ভিড়ে মাহমুদাও খাবার খেতে বসেছেন। আলী আহমদ খান, মোজাম্মেল খান দু ভাই নিজের হাতে মেহমানদের প্লেটে খাবার দিচ্ছেন। মাহমুদা ঘোমটার আড়াল থেকে ছলছল চোখে ভাইজানের অবসন্ন চেহারার দিকে তাকিয়ে আছেন। কতগুলো বছর পর ভাইজানকে এত কাছ থেকে দেখছেন। মাহমুদা খানের দু চোখে অসহায়ত্বের ছাপ। নিজের মনের অস্ফুট অনুভূতি কান্নায় রূপ নিতে বেশি সময় লাগলো না। মাহমুদার প্লেটে ভাত দিতে দিতে আলী আহমদ খান অনুচ্চ কণ্ঠে শুধালেন, আপনি খাচ্ছেন না কেন? ভাইজানের কণ্ঠে বুক কেঁপে উঠল। মাহমুদার অনুতাপে কান্নার গতি তীব্র হয়ে উঠল। আলী আহমদ খান আবারও প্রশ্ন করলেন, কি হলো? তানভীর দূর থেকে এই দৃশ্য দেখে দ্রুত এগিয়ে এসেছেন। বড় আব্বুর দিকে তাকিয়ে অমায়িক হেসে বলল, বড় আব্বু, আপনি কিছুক্ষণ রেস্ট নিন, আমি দেখছি। সমস্যা নেই, আমি পারবো। জানি পারবেন, তবুও কি? ভাইয়া বলেছে শরীরের উপর প্রেশার পড়ে এমন কোনো কাজ আপনি যেন না করেন। আলী আহমদ খান মলিন হেসে বললেন, দায়িত্ব নিলেই কিন্তু হবে না, ঠিকঠাক মতো পালন করতে হবে। জি অবশ্যই। মাহমুদা চোখ মুছছে এক দৃষ্টিতে ভাইজানের দিকে তাকিয়ে আছেন। তানভীর ফুপ্পির প্লেটে আরেক চামচ ভাত দিতে দিতে ধীর কণ্ঠে বললেন, বড় আব্বু বলেন খেতে বসে কান্না করতে নেই। আচ্ছা। মাহমুদা চোখ মুছে এক দৃষ্টিতে ভাইজানের দিকে তাকিয়ে আছেন। তানভীর ফুপ্পির প্লেটে আরেক চামচ ভাত দিতে দিতে ধীর কণ্ঠে বললেন, বড় আব্বু বলেন খেতে বসে কান্না করতে নেই। মাহমুদা ব্যথিত দৃষ্টিতে ভাইপোর দিকে এক পলক তাকালেন, তবে কিছুই বলতে পারলেন না। মোজাম্মেল খান এগিয়ে এসেছেন। তানভীরকে দাঁড়িয়ে থাকতে দেখে গম্ভীর কণ্ঠে বললেন, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে? তানভীর গলা খাকারি দিয়ে ভীতিকর কণ্ঠে বলল, যাচ্ছি আব্বু। দুঃসাহসিক কর্মকাণ্ডে তানভীর নিজেই আটকে উঠছে বারবার। বুকের ভেতরটা ভীতিপ্রদভাবে কম্পিত হচ্ছে। দেখতে শুনতে সুঠামদেহী হলেও তানভীরের বুকে পর্যাপ্ত সাহসের বড্ড অভাব। আচ্ছা, যাই হোক, ফুপ্পিকে গ্রামে আনার পরিকল্পনা মূলত আবিরের ছিল। আলী আহমদ খান আর মালিহা খানের একমাত্র ছেলে সাজ্জাদুল খান আবির উচ্চশিক্ষার জন্য বর্তমানে দেশের বাইরে অবস্থান করছে। তানভীর আর আবির সম্পর্কে চাচাতো ভাই হলেও তাদের দুজনের সম্পর্ক বরাবরই বন্ধুর মতো ছিল। বসার ঘরে সোফায় বসে আছেন মালিহা খান, পাশেই মেজো জা হালিমা বেগম আত্মীয় স্বজনদের সাথে গল্প করছেন। ছোট জা আকলিমা আর আরা ছেলেকে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছেন। ইকবাল খান ও আকলিমার একমাত্র মেয়ে মেহরিন খান মিম এবং একমাত্র ছেলে আহরাজ খান আদি। বাসায় রীতিমতো বন্দি অবস্থায় থাকা আদি গ্রামে এসে ইতিমধ্যেই মুক্ত জীবন পেয়েছে। বড় আব্বুদের শাসন মেজাজ কোনো কিছুই তার ধারে কাছে ঘেঁষতে পারছে না। নতুন নতুন বন্ধু বানাচ্ছে আর তাদের সাথে ছুটোছুটি করছে। মিম আর মেঘ হাতে হাত রেখে বাড়ির আশেপাশে ঘুরছে। এই পর্বটা আই থিঙ্ক অনেক বড় হয়ে যেতে চলছে, তো আমি এক কাজ করি, এই পর্বটা একবারে শেষ না দিয়ে আমি এটাকে দুভাগে শেষ করি। তার মধ্যে আমি ইতিমধ্যেই যতটুকু পড়ছি
এতটুকু। এটা তাহলে আমার এই পর্বটা মানে দ্বিতীয় পর্বটা এটা 2 খণ্ডে শেষ দেব। তাছাড়া ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, যেটা আসলে ধৈর্য কুলাবে না বা ধৈর্য ধরে পড়তে শুনতে কোনোটাই ভালো লাগবে না। দ্যাটস ওয়াই আমি এক কাজ করি, এটাকে এখানেই স্থগিত রাখি অ্যান্ড দেন নেক্সট পার্টটা আমি নেক্সট পার্টে এই দ্বিতীয় পর্ব শেষ করব। মানে এই দ্বিতীয় পর্বের জন্য আমি 2টা খণ্ড করলাম, যেটা হলো প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড। তো আজকের পর্ব ভালোই লাগলো, কিছুটা একটু থাকলেও আজকের পর্বটা যাই ভালো। তবে আমিও ওয়েট করছি আমাদের মেন যে ক্যারেক্টারগুলো, মেন মেল ক্যারেক্টার, ফিমেল ক্যারেক্টার, এরা কখন একসাথে হবে, কখন এরা মানে মূল কাহিনী এদের নিয়ে কখন শুরু হবে, আমি সেইটা নিয়েই এক্সাইটেড। মানে সেই সময়টার জন্য আমি অপেক্ষারত। তো দেখা যাক কয়টা পর্ব দিতে হয়। আই থিঙ্ক 4টা-5টা পর্ব তো চলেই যাবে মনে হয়। আবির আর মেঘ মানে ওদের আগে ফোন কলে কথা হবে ঠিকই, কিন্তু ওদের সামনাসামনি দেখা, সামনাসামনি কথা, এগুলো হতে হতে আই থিঙ্ক 4টা-5টা পর্ব হয়ে যাবে এই গল্পটার। তো আজকের পর্ব এখানেই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন, কে কোথা থেকে গল্পটি শুনলেন সেটা কমেন্টে জানাবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে পেজটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।